নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। সুদীপ্তর সঙ্গে রয়েছি আমি জহিতা। আর জহিতা, প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই এর ক্রাইম ব্রাঞ্চের হাতে এবার গ্রেপ্তার হলেন টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল। একই সঙ্গে সিবিআই গ্রেপ্তার করেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। একেবারে, এবং এই সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের দাবিতে বারবার সরব হয়েছিলেন আন্দোলনকারীরা। এবার ধর্ষণ এবং খুনের ঘটনাতেও এই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। একদমই তাই। এবং আরজি করের এর আগে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, আর এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এই ধর্ষণ এবং খুনের ঘটনাতেও গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই এর হাতে গ্রেপ্তার, অন্যদিকে তার সিবিআই এর ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেপ্তার টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলও। একেবারে সুদীপ্ত, যার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছিল যে অপরাধ লোপাট করার, প্রমাণ লোপাট করার, এবং সেই ঘটনায় এবার অভিজিৎ মণ্ডলকে এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসকরা বারবার যেটা অভিযোগ করেছিলেন এবং নির্যাতিতার বাবা মাও কিন্তু অভিযোগ করেছিলেন যে প্রমাণ লোপাট করা হচ্ছে, এবং সেই অভিযোগে এবার গ্রেপ্তার করা হয়েছে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে। একদমই তাই। তবে শুধুমাত্র প্রমাণ লোপাট নয়, এবং যেমনটা বলা হয়েছিল সুপ্রিম কোর্টে যে এফআইআর এর ক্ষেত্রে কেন দেরি করা হয়েছে, ঠিক একইভাবে এই এফআইআর এর ক্ষেত্রে কেন দেরি করা হয়েছে এই প্রশ্নগুলিকে সামনে রেখে গ্রেপ্তার করা হয়েছে টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলকে। এবং একই সঙ্গে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। উল্লেখযোগ্য, 9 আগস্টের আরজি করের যে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার গ্রেপ্তার করা হলো দুজনকে, এবং অবশেষে মোট যে অপরাধীর সংখ্যা, এই মুহূর্তে মোট যে গ্রেপ্তারির সংখ্যা, সেই গ্রেপ্তারির সংখ্যা দাঁড়িয়েছে 3 জনে। অন্যদিকে নবান্নের পর কালীঘাট লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি জটে ভেস্তে গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফির দাবিতে অনড় থাকেন জুনিয়র ডাক্তারেরা। এরপর তাদের বোঝাতে উদ্যোগী হন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। জুনিয়র ডাক্তারদের দাবি, তাদের সঙ্গে ভিডিওগ্রাফার রয়েছে। লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড় থাকেন তাঁরা। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেলেও বৈঠক করা যায়নি। এরপর ডাক্তারদের ভেতরে রাখতে নিজে যান মুখ্যমন্ত্রী। বারবার করে আন্দোলনকারী ডাক্তারদের ভেতরে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি। একেবারেই মিটিং এর মিনিটস করে দেওয়া হবে। মিনিটসে উভয় পক্ষের সই থাকবে। জুনিয়র ডাক্তারদের বাইরে দাঁড়িয়ে ভিজতে বারবার নিষেধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক না করলেও বাড়ির ভিতরে ঢুকে তারা যেন চা খেয়ে যান, তাই এমনটাই অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অবশেষে ভেস্তে যায় বৈঠক। কি বলেছিলেন তিনি আপনাদের শোনাবো। প্লিজ, তোমাদের ছাতা দেওয়া হয়েছে, তোমরা ভিতরে যাবো, তোমাদের বসতেও জায়গা দেওয়া হচ্ছে। দেখো, আমি তোমাদের এখনো হাত জোর করে বলছি, আমি তোমাদের অনেক বলছি যে তোমরা একটা কাজ করো। আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস। এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের তো একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনোই করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে এক কাপ চা খেয়ে যাও। এসো না, আসছো না কেন? ভেতরে ঢুকছো না কেন? আমাদের আমরা যদি না যেতে পারি, যারা আমাদের যদি আমরা জিজ্ঞেস করেন ম্যাডাম আমরা কেন দিচ্ছি, কারণ ম্যাডাম আমাদের যারা এখন ওখানে আমাদের ব্যাটসম্যানরা বন্ধুরা। শোনো, আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে। তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো
40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। জামা কাপড় প্রচুর, তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনের আমার, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি, যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো। পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো, যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন, তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আমারও দৌড়াত আছে তোমাদের জন্য। আমি তোমাদের বলছি, শুনো, তোমরা ছোট, আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করার লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি, কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো, ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো, কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আসছো না কেন? আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা ভিডিওর কথা দেখো নি। ট্রান্সপারেন্স থাকবে, নোট মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বাট টোটালটাই রেকর্ড করে আমি ভিডিও তোমাদের তখনই দেবো, আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি, আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো না, আমরা ট্রান্সপারেন্সি মেইনটেইন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি, যদি আসতে প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো। অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও। এখন সময় একটি বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। সরকারের সব শর্ত মেনে নিয়েছিলাম, শর্ত ছাড়াই বৈঠকে বসতে চেয়েছিলাম, কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়ে দেন আলোচনার সময় পেরিয়ে গিয়েছে। প্রায় ঘাড় ধাক্কা দেওয়া হয়, দাবি করেছেন আন্দোলনকারীরা। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে এলেন, আমরা যে বাইরে বৃষ্টিতে ভিজছিলাম, সেই অবস্থায় তিনি বাইরে এসে আমাদের বললেন যে ভেতরে এসো, মিটিং না করো, চা খেয়ে যাও। এবং তিনি বললেন যে ভিডিও কিন্তু তোমাদের দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, ভিডিও আমরা পরে দেব। তো আমরা তারপর আবার এই ঘটনার পর আবার আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম যে ঠিক আছে, মুখ্যমন্ত্রী তো আমাদের কাছে অন্তত এলেন, নিজের কাছে এসে একটা জায়গা রাখার চেষ্টা করলেন। তো আমরা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে, তার চেয়ারের প্রতি সম্মান রেখে এবং মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান রেখে আমরা কোনো রকম ভিডিওগ্রাফি ছাড়াই শুধুমাত্র যে মিনিটস দেওয়া হবে, যাতে আমাদের সাইন থাকবে এবং ওনাদের সাইন থাকবে, এইটুকুতেই রাজি হয়ে আমরা মিটিং করব। এইটুকু দেখেই আমরা মিটিং করব।
আমাদের ভিডিওর দরকার নেই, আমরা বিশ্বাসটা রাখলাম। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে, দরকার নেই। উনি যখন নিজে এসে বলছেন, উনি যখন নিজে রিকোয়েস্ট করলেন, তার তো একটা সম্মান আমাদের কাছে রয়েছে। সেই সম্মানটা দেখানোর জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, দরকার নেই ভিডিও, আমরা আস্থা রাখি। আমরা তারপর বললাম, যখন নিজেদের মধ্যে আলোচনা করতে গিয়ে আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র ওই মিনিটটুকু দেওয়া হোক, এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি। তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করেছি, আমরা আলোচনায় বসতে রাজি নই। আমরা বললাম তার মানে কি, আমরা তো এতটা নামলাম, আমরা তো এতটা সদিচ্ছা, আমাদের 5 দফা ন্যায় বিচারের দাবি যাতে আমরা আদায় করতে পারি, যাতে অচলাবস্থা কাটতে পারে, যাতে এই গোটা রাজ্যে এই যে একটা মানে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, একটা অচলাবস্থা তৈরি হয়েছে, সেটা যাতে আমরা মেটাতে পারি সুষ্ঠুভাবে, তার জন্য আমরা এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সব কিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন। গুড মর্নিং কলকাতায় এখন সময় আরো একটি বিরতির। সঙ্গে থাকুন। আরজিকর আবহে ভাইরাল অডিও কাণ্ডে তোলপাড় রাজ্য, গ্রেপ্তার বাম যুবনেতা কলতান দাশগুপ্ত। আগে গ্রেপ্তার করা হয়েছিল গড়পা থেকে সঞ্জীব দাসকে, তাকে জিজ্ঞাসাবাদ করে কলতানকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ কমিশনারেট। কুণাল ঘোষের পোস্ট করা ভাইরাল অডিও ক্লিপের সূত্র ধরে গ্রেফতার বামেদের যুবনেতা কলতান দাশগুপ্ত। ঘটনাচক্রে শুক্রবার কলকাতা টিভির বাংলা বলছে অনুষ্ঠানে বামেদের প্রতিনিধি হিসেবে স্টুডিওয়ে ছিলেন কলতান দাশগুপ্ত। ভাইরাল অডিও ক্লিপ নিয়ে তাকে প্রশ্ন করা হয়। জুনিয়র ডাক্তাররা যাদের জন্য গোটা সমাজ এই মুহূর্তে উদ্বেল হয়ে উঠছেন, সেই জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ছক করতেও পিছপা হচ্ছে না বাম এবং অতি বাম সংগঠন। অভিযোগটা একেবারেই মিথ্যা। এই ধরনের কোনো চক্রান্ত ইত্যাদি এইসব কোনোদিনই এই ধরনের বামপন্থী সংগঠন করেনি। কি ছিল ওই অডিও ক্লিপে? কেন কুণাল ঘোষের গলায় চক্রান্তের কথা? অর্ডার করেছে চকলেট, হ্যাঁ ওরা বাজছে না, অর্ডার করেছে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক মানে করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে, তবে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। অনুষ্ঠান শেষে কলতান যখন কলকাতা টিভির অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন, প্রায় একই সময় অডিও ক্লিপের সূত্র ধরে গড়পা থেকে সঞ্জীব দাসকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ কমিশনারেট। জিজ্ঞাসাবাদের মুখে ধৃত সঞ্জীব দাস জানান ওই অডিও ক্লিপের একটি কণ্ঠস্বর ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের। সঞ্জীব দাস এটা কনফেস করেছে এবং কলতান দাশগুপ্তকে আমরা ফার্দার ইন্টারোগেট করছি। তবে আবার আমি বলে রাখছি যে এই যে অডিও ক্লিপ আছে, এটার সত্যতার কোনো সংশয় নেই, এটা একেবারে সত্যি ঘটনা, এটা হয়েছে, সেটা আমরা টেকনিক্যালি অ্যানালিসিস করে পেয়েছি। অডিও ক্লিপিংসে শোনা যায় সাহেব, দাদু, বাপ্পার নাম। এরা কারা তারও খোঁজ করছে পুলিশ। এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে, নাহলে আসল নির্যাতিতার বিচারের ঘটনাটাকে সরিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে বলে আমার। সত্যিই কি কলতান চিকিৎসকদের ধর্ণা মঞ্চে হামলার চক্রান্তে জড়িয়ে? আমি চ্যালেঞ্জ করছি, কতজন কলতানকে ধরবে মমতা ব্যানার্জি? কটা সিপিএমকে মিথ্যা মামলা দেবে? 85,000 মিথ্যা মামলা দিয়েছে। ওরা একটা অন্যায়কে চাপা দেওয়ার জন্য আরো অন্যায় করছে। ভাইরাল অডিও ক্লিপে শোনা বাকিরা কারা? তৃণমূলের দাবি দ্রুত মাথাদের টেনে বের করুক পুলিশ। কলতান একা এত বড় প্লট করছে, এটা হতে পারে না। এখানে আসল মাথা আছে কেউ পেছনে, যারা কলতান বা সঞ্জীবদের দিয়ে এই হামলাটার প্লট করাচ্ছে। শুধু ভাইরাল অডিও ক্লিপ না, 14ই আগস্ট আরজিকরের তাণ্ডবের ঘটনাতেও কলতানদের হাত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জুহিতে আরজিকরের খবরের দিকে আমাদের নজর থাকবে, কিন্তু এই মুহূর্তে আমরা ওয়েদারের খবরের দিকে নজর রাখবো। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একেবারেই পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে কলকাতায় বৃষ্টির ঝোড়ো হাওয়া, আজ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছেন আমাদের সঙ্গে। শাশ্বতী, কি জানতে পারছো আবহাওয়া দপ্তর সূত্রে? গভীর নিম্নচাপের যে অবস্থান তা এখনো পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত, যার জেরে আজও সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সর্বত্র, বিশেষত বাঁকুড়া জেলা, বাঁকুড়া, বীরভূম সহ একাধিক জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জারি করেছে হাওয়া অফিস। এই বৃষ্টি ধীরে ধীরে কমবে এবং আগামী 24 ঘন্টায় এই গভীর নিম্নচাপের অভিমুখ ধীরে ধীরে পশ্চিম দিকে ছত্তিশগড় এবং উত্তর ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে, যার জেরে সকাল রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। উত্তরবঙ্গেও এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে এবং উপরের 5টি জেলা বাদে নিচের দিকের জেলা অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। উপরের 5 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।